শুরু করছি আজকের ক্লাস ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.2 এর লেকচার 4। সো লাস্ট লেকচারে আমরা 8 পর্যন্ত অঙ্ক শেষ করেছিলাম, তো আজকে আমরা 9 থেকে শুরু করব। সো খুবই সহজ, নতুন কোনো কনসেপ্ট নাই। সো আমরা 9 নম্বর অঙ্ক শুরু করছি। ওকে, 9 প্রশ্নতে বলা আছে এ বি সি ত্রিভুজের বিসি সিএ এবি বাহু তিনটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, শীর্ষবিন্দু এবিসি এর স্থানাঙ্ক বের করো। অর্থাৎ আমাদের এবিসি, অর্থাৎ এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি, এ বি সি। এখন আমাদের এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি সেটা ডি এবং এর স্থানাঙ্ক 2,4। সিএ বাহুর স্থানাঙ্ক দেওয়া আছে সিরিয়ালি, এটাকে আমরা ধরে নিচ্ছি ই, যার স্থানাঙ্ক হচ্ছে 5,0। এবি বাহুর স্থানাঙ্ক দেয়া আছে, আমরা ধরে নিচ্ছি তাকে এফ, এবং যেটা দেয়া আছে সেটা হচ্ছে 4,-2। এখন আমাদের কাছে কি চেয়েছে এই প্রশ্নে? আমাদের কাছে চেয়েছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা ধরে নিচ্ছি x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ককে আমরা ধরে নিচ্ছি x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিচ্ছি x3, y3। তো আমাদের একটা ত্রিভুজের 3টা বিন্দু শীর্ষবিন্দু, যার তিনটাই আমার কাছে দেওয়া নাই, শুধু মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। সেটা কিভাবে করব? এখানে আমরা মধ্যবিন্দুর সূত্রই ব্যবহার করব, কিন্তু এটা একটু ইলাবোরেটেড অঙ্ক হবে। কিভাবে দেখি, শুরু করি। মনে করি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে এ x1, y1, বি x2, y2 এবং সি x3, y3। বিসি সিএ এবং এবি বাহুত্রয়ের মধ্যবিন্দু ত্রয় যথাক্রমে ডি 2,4, ই 5,0 এবং এফ 4,-2। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ওকে, ফাইন। তাহলে এখন আমরা একটা করে শুরু করি। এখন বি সি বাহুর মধ্যবিন্দু ডি 2,4 হওয়ায়, তাহলে বি বিন্দুর x এর মান x2, সি বিন্দুর x3, y এর মান y2, y এর মান y3, মধ্যবিন্দু দেয়া আছে। তাহলে প্রশ্ন মতে 2 is equivalent x2 plus x3 divided by 2. Similarly 4 equivalent y2 plus y3 divided by 2. সেখান থেকে আমরা সমীকরণ তৈরি করব। আমরা জানি আর গুণ করলে ইকুইভ্যালেন্টটা ইকুয়াল চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমাদের সমীকরণটা দাঁড়াবে তাহলে x2 প্লাস x3 ইকুয়ালস টু 4। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। অ্যান্ড এখানে y2 প্লাস y3 ইজ ইকুয়ালস টু 8, এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এটা গেল বিসি বাহুর মধ্যবিন্দু ডি হওয়ায়। সেম কাজ আমাদের এসি এর ক্ষেত্রে এবং সেম কাজ আমাদের এবি এর ক্ষেত্রেও করতে হবে। আবার এখানে লিখি, আবার সিএ বাহুর মধ্যবিন্দু ই 5,0 হওয়ায় ওকে, তাহলে 5
equivalent x1 plus x3 divided by 2 and then 0 equivalent y1 plus y3 divided by 2 আর গুণ করলেই এটা সমীকরণে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ x1 plus x3 equals to 10 and then y1 plus y3 equals to 0. That will be our equation number 3 and that will be our equation number 4. আবার AB বাহুর মধ্যবিন্দু F 4, -2 হওয়ায় 4 equivalent x1 plus x2 by 2 minus 2 equivalent y1 plus y2 by 2. সুতরাং x1 plus x2 equals to 8. সুতরাং y1 plus y2 equals to -4. Equation number 5, equation number 6. এখন আমরা 1 নং 3 নং এবং 5 নং সমীকরণ যোগ করব, কারণ হচ্ছে 1, 3 এবং 5-এ x আছে। তাহলে 1 নং, 3 নং এবং 5 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের x1 আছে 2টা করে, x2 আছে 2টা করে, x3 আছে 2টা করে। তো আমরা এভাবে আগে লিখে নিই একবার, x2 plus x3, x1 plus x3, x1 plus x2 equals to 4 plus 10 plus 8. আপনাদের ক্লাস কয়টার আসতেছেন কয়টায়? বেশি দেরি করে ফেলেন তো আপনারা। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 into x1 plus x2 plus x3 equals to 22. সুতরাং x1 plus x2 plus x3 equals to 11. This is our equation number 7. তাহলে আমরা 7 নম্বর ইকুয়েশন পেলাম। এখন 7 নম্বর ইকুয়েশন থেকে দেখেন, আমরা যদি 1 বাদ দিই তাহলে আমাদের x1 এর মান চলে আসে। 1 নম্বর সমীকরণে কি আছে? x2 plus x3। 7 নম্বর সমীকরণে কি আছে? x1 x2 x3। তাহলে 1 নম্বর সমীকরণ বাদ দিলে আমার x1 এর মান বের হয়ে যাবে, 3 নম্বর সমীকরণ বাদ দিলে আমাদের x2 এর মান বের হয়ে যাবে, এবং 5 নম্বর সমীকরণ বাদ দিলে আমাদের x3 এর মান বের হয়ে যাবে। এবং একই প্রসেস আমরা y এর ক্ষেত্রেও করব। বুঝতে পারছি? ফাইন। তাহলে 7 থেকে আমরা 1 বাদ দিই, তাহলে 7 থেকে 1 বাদ দিলে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x2 মাইনাস x3 ইজ ইকুয়ালস টু 11 মাইনাস 4। সুতরাং x1 এর মান আসতেছে 7। ওকে, 7 থেকে আমরা 3 বাদ দিব। সো সিমিলারলি x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x1 মাইনাস x3 ইজ ইকুয়ালস টু 11 মাইনাস 10। সুতরাং x2 এর মান চলে আসতেছে 1। সিমিলারলি 7 থেকে আমরা 5 নম্বর বিয়োগ দিব, x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু 11 মাইনাস 8। তাহলে আমাদের এখান থেকে x3 এর মান বের হয়ে গেল 3। তো এই প্রসেসটাই আমরা আবার y এর জন্য করব। তো চিত্র বা এই যে জিনিসগুলো আমাদের আর লাগতেছে না। সো এখন আমরা 2, 4, 6 2, 4, 6 যোগ করব। সো আবার ইকুয়েশন 2 প্লাস 4 প্লাস 6, তাহলে 2, 4, 6 আমরা কি পাবো? ওয়াইগুলো পাবো। এবং সিমিলারলি ওয়াই এখানে প্রত্যেকটাই 2টা করে। সো y2 প্লাস y3, y2 প্লাস y3, y1 প্লাস y3, y1 প্লাস y2 ইকুয়ালস টু 8 প্লাস 0 মাইনাস 4। তাহলে 2 ইন্টু y1 প্লাস y2
প্লাস y3 ইকুয়ালস টু 4, সুতরাং y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়ালস টু 2, দ্যাট উইল বি আওয়ার ইকুয়েশন নাম্বার 8। সো 8-এ আমাদের y1 y2 y3 আছে। এখন 8 থেকে আমরা 2 বিয়োগ দিব, 8 থেকে আমরা 4 বিয়োগ দিব, 8 থেকে আমরা 6 বিয়োগ দিব, তাহলেই আমাদের y1 y2 y3 এর মান চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে 8 বিয়োগ 2 y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3 ইকুয়ালস টু 2 মাইনাস 8, সুতরাং y1 এর মান চলে আসছে -6। সিমিলারলি 8 থেকে আমরা 4 বিয়োগ দিব, সো y1 y2 y3 মাইনাস y1 মাইনাস y3 ইকুয়ালস টু 2 মাইনাস 0, তাহলে y2 এর মান চলে আসে 2। সিমিলারলি 8 থেকে আমরা 6 বিয়োগ দিব, y1 y2 y3 মাইনাস y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 2 মাইনাস -4, তার মানে 2 প্লাস 4, সুতরাং y3 এর মান চলে আসবে 6। তাহলে এর মাধ্যমে আমরা আলাদা আলাদাভাবে x1 x2 x3 y1 y2 y3 এর মান বের করে ফেলছি, যা হচ্ছে আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু ABC এর স্থানাঙ্ক। তাহলে আমরা লিখব, সুতরাং ত্রিভুজ ABC এর শীর্ষ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক a x1, y1। তাহলে x1 আমরা কি পেয়েছি 7, y1 এ কি পেয়েছি -6, তাহলে 7, -6। b x2, y2, x2 তে আমরা কি পেয়েছি 1, y2 তে কি পেয়েছি 2, তাহলে 1, 2। এবং c বিন্দু x3, y3, x3 তে আমরা পেয়েছি 3, y3 তে আমরা পেয়েছি 6, তার মানে 3, 6। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অবশ্যই প্রতিটা অ্যান্সারের সাথে বইয়ের অ্যান্সার মিলাবা। শেষ? ওকে, এটা ইজি কিন্তু বড় অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি পরবর্তী অংশটা শুরু করতেছি, অর্থাৎ আমরা কত নম্বরে আছি? 9 শেষ করলাম, 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন পড়ি। 10 নম্বরের প্রশ্নে কি বলা আছে? স্থানাঙ্কের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এর তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এই যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক, এই জিনিস 9 10-এ করে আসছি কিনা জ্যামিতিক উপায়ে, চ্যাপ্টার 6.3 উপপাদ্য নম্বর 15, ঠিক আছে? সেটাই আমরা এখন স্থানাঙ্ক পদ্ধতিতে করব। কিভাবে খেয়াল করি। নাম্বার 10, চিত্রটাকে দেখি। এখানে কোনো স্থানাঙ্ক দেওয়া নাই, মানে কোনো বিন্দু দেওয়া নাই। আচ্ছা, তাহলে আবার সেই আমরা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ এ বি সি, এ বি সি। আচ্ছা, তাহলে স্থানাঙ্ক ধরে নেই, যেহেতু দেওয়া নাই। তাহলে x1, y1, x2, y2, x3, y3 ত্রিভুজ ধরা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এখন আমাদের বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহু। তাহলে যে কোনো দুই বাহু আমরা ধরে নিচ্ছি এ বি আর এসি। সেই দুই বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি ডি আর এফ, ডি আর ই। এইটা ডি, এইটা ই, ডি আর ই ধরে নিলাম। এখন আমাদের প্রশ্ন বলেছে প্রমাণ করো যে মধ্যবিন্দু সমূহের ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে মধ্যবিন্দুর দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কত? ডিই। তাহলে এই ডিই হবে কার সমান? বিসি এর সমান্তরাল এবং বিসি এর দৈর্ঘ্য অর্ধেক। যদিও এই জায়গায় আমরা সমান্তরাল পার্টটা প্রমাণ করতে পারি না স্থানাঙ্কের মাধ্যমে, এটা আমরা আবার করতে গেলে কি লাগে? ভেক্টর। সমান্তরাল প্রমাণ করতে গেলে কি লাগে? ভেক্টর।
আর আমরা স্থানাঙ্কের সাহায্যে কি করতে পারি, স্থানাঙ্কের সাহায্যে শুধুমাত্র ডিই বিসি এর অর্ধেক এইটা প্রমাণ করতে পারি। বুঝতে পারছি? ফাইন, তাহলে লিখে ফেলি। মনে করি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক এ x1, y1, b x2, y2, c x3, y3। ধরি AB এবং AC বাহু দ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে D এবং E। তাহলে মধ্যবিন্দুর মাধ্যমে আমরা ডি এবং ই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি। তাহলে সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা ডি ইকুইভ্যালেন্ট এভাবে লিখতে পারি। সো ডি বিন্দুর স্থানাঙ্ক আসবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 যেহেতু মধ্যবিন্দু, এবং ই বিন্দুর স্থানাঙ্ক হবে ডি বিন্দুরই স্থানাঙ্ক আমরা এটাকে ধরে নিচ্ছি আলফা 1, বিটা 1, এটাকে আমরা ধরে নিচ্ছি আলফা 2, বিটা 2। তাহলে এখানে ডি বিন্দুর ক্ষেত্রে আলফা 1 এবং বিটা 1 ইকুয়ালস টু y1 প্লাস y2 বাই 2। এটা গেল ডি বিন্দুর ক্ষেত্রে। এই জায়গায় একটু লিখে নিই, ডি এই জায়গাটায় লিখে নাও ডি বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে? ডি বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা ই বিন্দুর ক্ষেত্রে সো ই বিন্দুর ক্ষেত্রে আলফা 2 ইকুইভ্যালেন্ট x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 অ্যান্ড বিটা 2 ইজ ইকুইভ্যালেন্ট y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এখন আমাদের কাজ কি নিয়ে? এখন আমাদের বিসি বাহু এবং ডিই বাহু নিয়ে কাজ। তাহলে ফার্স্ট অফ অল আমরা বিসি বাহুর স্থানাঙ্কটা বের করি, বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করি। সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? সিম্পল, x3 মাইনাস x2 হোল স্কোয়ার, x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার উপরে রুট। এটা হলো বিসি বাহুর স্থানাঙ্ক। আরেকটা বাহু নিয়ে কাজ করতে হবে আমাদের ডিই। তাহলে ডিই বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি আসবে? আলফা 2 মাইনাস আলফা 1 হোল স্কোয়ার প্লাস বিটা 2 মাইনাস বিটা 1 হোল স্কোয়ার রুট। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় এই যে যথাক্রমে ডি এবং ই লিখেছি না, এই জায়গায় অবশ্যই ডি বিন্দুর স্থানাঙ্ক আলফা 1, বিটা 1 এবং ই বিন্দুর স্থানাঙ্ক আলফা 2, বিটা 2 বর্ণনায় লিখে নিতে হবে। আচ্ছা, এখন আমরা আলফা 2 আর আলফা 1 এর মান এখান থেকে বসাবো। তাহলে আলফা 2 এর মান কত দেখো? আলফা 2 এর মান হচ্ছে x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা 1 এর মান হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটার উপরে বর্গ প্লাস বিটা 2 তার মান হচ্ছে y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2 মাইনাস y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 এর উপরে বর্গ, টোটালটার উপরে বর্গমূল। সো এখানে আমার লসাগু করতে হবে, কাটাকাটি যাবে, এখানে লসাগু করতে হবে, কাটাকাটি যাবে। ফাইন, তাহলে এপাশে চলে আসি।
সো এখন যেহেতু আমার হর সমান, তাই আমি লিখতে পারি x1 প্লাস x3 মাইনাস x1 মাইনাস x2। সো x1 প্লাস x3 মাইনাস x1 মাইনাস x2, এটার উপরে আমরা হোল স্কোয়ার দিলাম। আর এখানে কত আছে? 2 কি হর, 2 এর উপরে বর্গ আছে, 2 এর উপরে বর্গ করে দিলে কি হয়ে যায়? 4। আচ্ছা, সিমিলারলি এখানে আমাদের হর সমান y1 প্লাস y3 মাইনাস y1 মাইনাস y2, y1 প্লাস y3 মাইনাস y1 মাইনাস y2, এটার উপরে হোল স্কোয়ার, উপরে 4, তার উপরে রুট। ঠিক আছে, তাহলে এখন আমরা 1/4কে কমন নিতে পারি বাইরে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাটাকাটি যাচ্ছে। সো এখানে আমাদের 1/4 আমরা কমন নিলাম, x1 কাটাকাটি গেল, তাহলে x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার, উপরে রুট, তাহলে 1/4 এর উপরে রুটের মান হচ্ছে এটা 1/2 অ্যান্ড রুট ওভার x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, বিসি এর দৈর্ঘ্য কত? x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার, সেটাই কি আমাদের এখানে আসছে কিনা? তাহলে এখানে আমরা কি বসিয়ে দিতে পারি? হাফ ইন্টু বিসি। তাহলে আমাদের এটা কী দাঁড়ালো? ডিই ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং ত্রিভুজের 2 বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর দৈর্ঘ্যে অর্ধেক, রাইট? সুতরাং ত্রিভুজের 2 বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর অর্ধেক। সংযোগ রেখার দৈর্ঘ্য তৃতীয় বাহুর অর্ধেক, এবং এটাই আমাদেরকে দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন আমাদের আরেকটা নতুন কনসেপ্টে যেতে হবে, সেটা হচ্ছে অন্তকেন্দ্র। আমরা জানি, আমরা ক্লাস 9-10-এ 3 ধরনের ত্রিভুজ সংক্রান্ত বৃত্ত অঙ্কন করে আসছি। 1 পরিবৃত্ত, 2 অন্তবৃত্ত, 3 বহিবৃত্ত। তাহলে পরিবৃত্তের জন্য আমাদের প্রয়োজন পরিকেন্দ্র এবং অন্তবৃত্তের জন্য প্রয়োজন অন্তকেন্দ্র, রাইট? আরেকটা জিনিস আমরা জানি, হায়ার ম্যাথে আমরা শিখেছি ভরকেন্দ্র, রাইট? হায়ার ম্যাথে আমরা 3টা বিন্দু শিখেছি, ভরকেন্দ্র, লম্ববিন্দু এবং পরিকেন্দ্র। মনে আছে কিনা? তাহলে এই সকল জিনিস আমরা যেহেতু বারবার বলছি, আমরা চিত্র দিয়ে কোনো প্রমাণ করব না, আমাদের যা প্রমাণ সব সমীকরণ ভিত্তিক প্রমাণ। তাহলে এখন চ্যাপ্টার বাই চ্যাপ্টার যত সামনে যাবে, আমরা ধীরে ধীরে এই পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, অন্তকেন্দ্র এগুলোকে কিভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় সেগুলো শিখব। তাহলে আমাদের 3.2 এর একটা আলোচ্য বিষয় হচ্ছে, যে কোনো ত্রিভুজের 3টা বাহু, 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি, হুইচ ইজ সো ইজি। সো আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করা শিখব। সো এইটা আমাদের লেকচারে কি ছিল, বেসিক লেকচারে ভরকেন্দ্রের বিষয়টা। সো এটাকে আলাদা থিওরি আকারে লিখেন। ভরকেন্দ্র নির্ণয়, ত্রিভুজের ভরকেন্দ্র
নির্ণয়, ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়। তাহলে ভরকেন্দ্র জিনিসটা কি? সাপোজ এখানে এ বি সি, এ যদি হয় x1, y1, বি x2, y2, সি x3, y3, তাহলে এর ভরকেন্দ্র মাঝামাঝি এমন একটা জায়গায় হবে। ভরকেন্দ্রকে অলওয়েজ আমরা জি দ্বারা ডিফাইন করি, সবসময় ভরকেন্দ্রকে আমরা অলওয়েজ জি দ্বারা ডিফাইন করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারি ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক ইকুইভ্যালেন্ট। তাহলে স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা তো জানি যে এখানে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, এই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। অর্থাৎ ত্রিভুজের তিনটা বিন্দুর এক্সের ভুজের মানের যোগফল ডিভাইডেড বাই 3, কমা ত্রিভুজের তিনটেই শীর্ষবিন্দুর কোটির মানের যোগফল ডিভাইডেড বাই 3, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন 11তে চলে যাই। আমাদের 10 শেষ, 11 নম্বর অঙ্ক আমাদের ভরকেন্দ্র রিলেটেড অঙ্ক। ওকে, সো 11-1 11-1 নম্বর, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত 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 হলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা এদেরকে নাম দিব। মনে করি এটা চিত্র আঁকা ম্যান্ডেটরি না, বাট বোঝার সুবিধার জন্য আমি এঁকে দিচ্ছি। এ বি সি, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি 3,5, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি 7,-1, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি 11,2 এবং ভরকেন্দ্র জি যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি আলফা, বিটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি, মনে করি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে 3,5, বি 7,-1 এবং সি 11,2 দেয়া আছে। এখন এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি আলফা, বিটা হলে আলফা অর্থাৎ কোটির মান, ভুজের মান 3 + 7 + 11 ডিভাইডেড বাই 3 অ্যান্ড বিটা ইকুইভ্যালেন্ট 5 - 1 + 2 বাই 3। তাহলে এখানে 21 ডিভাইডেড বাই 3 ইকুইভ্যালেন্ট 7 অ্যান্ড এখানে 4, 6 ডিভাইডেড বাই 3 2। সুতরাং এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র 7,2, ভরকেন্দ্রের
স্থানাঙ্ক 7,2। সো 11-র 1 নম্বরটা কি বুঝছি, 11-র 2 নম্বরটা করে দেই, সেম অঙ্ক। 11-র 2 নম্বরটা করি। সো 11-র 3 নম্বর আমি অলরেডি চিত্রটা এঁকে রাখছি। আমাদের প্রশ্নে কি বলা আছে, 11-র 3 নম্বরে প্রশ্ন করি। মনে করি ত্রিভুজের 3টা বিন্দুর মধ্যে 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা 2,7, একটা 6,1। তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, আমরা ধরে নিচ্ছি আলফা বিটা। বাট ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6,4 দেওয়া আছে, এটা অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে এই অনুযায়ী আমরা আমাদের বর্ণনা চেঞ্জ করি। মনে করি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে এ হচ্ছে 2,7, বি হচ্ছে 6,1 এবং সি হবে আলফা কমা বিটা। এবং ভরকেন্দ্র জি 6,4 হলে আলফা বিটার জায়গায় 6 and 4 বসবে এবং 11-এর জায়গায় বসবে আলফা, 2-এর জায়গায় বসবে, সরি পুরাটাই চেঞ্জ হবে, এখানে বসবে হচ্ছে 2 + 6 + আলফা অ্যান্ড 7 + 1 + বিটা। চারারি গুণ করলে আমাদের স্থানাঙ্ক সমীকরণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে 8 + আলফা = 18। সুতরাং আলফা = 10। সিমিলারলি 8 + বিটা = 12। সুতরাং বিটা = 4। তাহলে এবিসি ত্রিভুজের সি বিন্দুর স্থানাঙ্ক 10,4। বুঝতে পারছি? এখন আমরা একটু উদাহরণে যাব। আমরা লাস্ট যেদিন আমরা সেকেন্ড ক্লাস নিয়েছিলাম সেই দিনের সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসে আমরা উদাহরণ 1, 2, 3 এবং উদাহরণ 5 কভার করেছিলাম। আজকে এখন আমরা উদাহরণ 4-এর দিকে তাকাই। এটা একটা এমসিকিউ। উদাহরণ 4-এ কি বলছে, 3টা বিন্দু দেয়া আছে, সেই 3টা বিন্দুর ভরকেন্দ্রের স্থানাঙ্ক চাওয়া হয়েছে। সো এটা এমসিকিউ স্টাইলে আসবে। উদাহরণ 6 নম্বরটা দেখেন কি বলছে, একটি আয়তক্ষেত্র এবিসিডি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, যার শর্টকাট আমি শিখাইছি, এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা দেখেন পরীক্ষায় আসছে, যত আগেই আসুক না কেন, বোর্ড পরীক্ষায় 20 বছর আগের প্রশ্ন রিপিট হয়, এটা জেনে রাখবেন, ঠিক আছে? সো এটা একবার বোর্ড পরীক্ষায় আসছে মানে এটা ইম্পর্টেন্ট। এখন এই যে অঙ্কটা উদাহরণে কিভাবে করে দেয়া আছে সেটা না দেখে বা সেই পদ্ধতি ফলো না করে, আপনারা খুব ভালো মতো করে জানেন উদাহরণে অনেক শর্টকাটে দেওয়া থাকে। আমি যেভাবে দেখাইছি খাতায় নিশ্চয়ই আছে, সেইভাবে আপনারা এই অঙ্কটা আমাকে কি করে দিতে পারবেন। এখন করেন। উদাহরণ 6।